নমস্কার। ওয়েন্দ্রিলার গপ্পসপ্পতে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত। আমার চ্যানেলের আজকের নতুন গল্প অন্য মা। যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনছেন বা আমার আরও গল্প শুনতে চাইছেন, তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। গল্প ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করার মাধ্যমে আমার গল্পগুলি আপনাদের পরিবার, আত্মীয় এবং বন্ধু মহলে ছড়িয়ে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন কাজে উৎসাহ পাই। আমার পুরনো শ্রোতা বন্ধু যারা আমাকে প্রতিনিয়ত এই ধরনের ভালোবাসা জানিয়ে চলেছেন, তাদেরকে ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলে আসি আরও একটি ভিন্ন স্বাদের গল্পে। গল্পটির নাম অন্য মা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প অন্য মা। সকাল থেকে প্রমীলা আজ রান্নায় ব্যস্ত। মেয়ে চিত্রা এসেছে ঘন্টা দুয়েক আগে। রান্নাঘর থেকে বসার ঘরটা সোজা দেখা যায়, আর চিত্রা সেখানেই বসে আছে। উচ্চ গ্রামে এটা ওটা বলছে। প্রমীলা কথা বলছেন, সংসারের খুঁটিনাটি জ্ঞান আর তথ্য দিচ্ছেন তার সদ্য বিবাহিতা মেয়েকে। ঠিক তখনই প্রমীলার বুকের দুপাশ যেন একটু একটু করে ফুলে উঠছে। ঠিক দুপাশ নয়, দুই স্তন। প্রতি বছর এই সময়টাতে এমনটাই হয়, যেন এই বয়সেও তাতে অমৃতধারা কোনো অজানা উৎস থেকে প্রবাহিত হয়ে জমে উঠছে। প্রমীলা জানে এই দিনে ওর এমনটা হবেই। এটা চলছে আজ প্রায় বছর 20। ভুলু প্রমীলার বক্ষদুগ্ধ ত্যাগ করার পর থেকে এখন ঋণে ব্যথা বোধ হচ্ছে। তা বেলা বাড়তে বাড়তে টনটনে ব্যথায় পর্যবসিত হবে। আপাতত আঁচল দিয়ে প্রমীলা চেপে রাখে বুক। মেয়ে যদি দেখে, সেই বা কি মনে করবে? আজ ভুলুর জন্মদিন। কেই বা বুঝবে প্রমীলার এই আত্মোপলব্ধি? এ তো একটা দিনের ভাবালুতা বা অজ্ঞতাবশত অনুভূতি নয়। এটা তো চলে আসছে আজ এত কাল। প্রমীলার বিবাহ হয়েছে আইন সিদ্ধ বয়সের আগে। পড়াশোনাতে প্রমীলা তেমন দাঁড়াতে না পারায় একদিকে যেমন বাবা মার চাপ, তেমনি রূপ যৌবন নিতান্ত হেলাফেলা করার মতো না হওয়ার জন্য পাত্র বাড়ি থেকে আগ্রহ বৃদ্ধিতে হয়ে গিয়েছিল 4 হাত 1 সাত। তবে তখন সুদর্শন হালদারের আর্থিক অবস্থা ভালো ছিল। সুদর্শন হালদার প্রমীলার স্বামী। বয়সের পার্থক্য একটু আছে বইকি। আজ এই প্রতিযোগিতার দিনে সুদর্শনের নুন আনতে পান্তা ফুরোয়।
আজ থাকার মধ্যে আছে শুধু পৈতৃক বাড়িটা। সর্বসাকুল্যে 3টি শোবার ঘর, একটা স্নানের ঘর, তাও অ্যাটাচ ফাটাচ নয়, পুরনো কায়দা। আর আছে রান্নাঘর, ঠাকুর ঘর, বৈঠকখানা। এত ঘর তো লাগে না প্রমীলাদের, স্বামী আর স্ত্রী। আবার একখানা লম্বা বারান্দাও আছে সামনের দিকে। সেখানেই প্রমীলার দুপুর, বিকেল আর সন্ধে কাটে, সেলাইয়ের কাজে বা বসে থেকে। স্বামীর ব্যবসায়ের উপার্জনে আজ টেনে টুনে চলে প্রমীলার সংসার। তথাপি আজও প্রতি বছরই ভুলু যা যা খেতে ভালোবাসে তার কোনোটা বাদ পড়ার জো নেই। তা নয়তো হুলুস থুলুস ঘটিয়ে দেবে। হয়তো বলেই দেবে, আমি তোর পেটের ছেলে নই তো, তাই। টাকা নেই তো চাসনি কেন দিদি? আমি কি দেব না বলেছি? কিন্তু আমার জন্মদিনের খাওয়াটা চাই। তোকে শুক্তো, মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, বেগুন ভাজা, কাসুন্দি দিয়ে নোটে শাক, বোয়াল মাছ আর খেজুরের চাটনি রাঁধতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। এরকমই বলে ও চিরকাল। একবার তো বাজারে বোয়াল মাছ পাওয়া যায়নি বলে আর মাছ আনা হয়েছিল। ব্যাস, বাবুর খাওয়া বন্ধ। কত সাধ্য সাধনা, বাবা সোনা এবারটা খেয়ে নে। এটা যেন ভুলুর বিধিবদ্ধ দাবির মধ্যে পড়ে। বড় হয়েও তাতে কোনো ভাটা পড়েনি। এমনকি আজও ভুলু ভাবে না যে দিদির এমন অবস্থায় কোথা থেকে আসবে এত সব। তাছাড়া প্রমীলা আনন্দও পায় ওর এই বায়নাক্কায়। যে মায়ের সন্তানের থেকে কোনো দাবি নেই, সেই মায়ের হয়তো কোনো ঝামেলা নেই, কিন্তু শূন্যতা আছে। দুষ্টু ছেলের মায়েরা যেমন সন্তানের উপস্থিতিটা সকল সময় প্রত্যক্ষ করে, উপলব্ধি করে, তাতেই তাদের আনন্দ। মায়েরা শুধু নয়, সমস্ত নারীরা পুরুষের বায়নাক্কা সামলাতে কেমন যেন পছন্দ করে। অন্যথায় তাদের বাড়ির মানুষকে নিষ্প্রাণ লাগে, যেন বাড়ির মানুষটি পরিবারের থেকে কিছু প্রত্যাশাই করে না। তাই এত কাজের মধ্যেও ভুলুর জন্মদিনটা ঠিক মনে থাকে প্রমীলার। কোনো না কোনোভাবে প্রমীলা জুটিয়ে ফেলে এদিনের যাবতীয় রসদ। আসলে ব্যবসা করলে যুগের সাথে তাল মিলিয়ে আদব কায়দা বদলে নিতে হয়। এটা মানত না বা জানত না প্রমীলার স্বামী সুদর্শন হালদার। বুঝত না হয়তো যে অন্যথায় তাকে ভোকাট্টা হতে হবে। আমি সৎভাবে ব্যবসা করব, এটা শুনতে বা অন্যকে শোনাতে ভালোই লাগে, কিন্তু নিজের জীবনে পালন করতে গেলে সুদর্শন হালদারের মতো এই হালেই পড়তে হয়। আজকাল ব্যবসা চালাতে গেলে অনেক চাতুরি খাটাতে হয়, নানা অফার টফার দিতে হয়। এটা নিলে ওটা পাবে, সেটা নিলে তমুকটা। ওর মধ্যেই কারসাজি করতে হয়। মাছের তেলে মাছ ভেজে সেই তেল দিয়ে ভাত মেখে খেতে হয়, তা না তো ভোকাট্টা। এইসব টোপ চাপালে বুদ্ধ বাঙালি, বিশেষ করে মহিলা ক্রেতারা গান্ডে পিণ্ডে জিনিস কিনতে ছোটে। সুদর্শন হালদার তা পারেনি। ওর চোখের সামনে দিয়ে ওর অনেক পরে শুরু করা অনেক ব্যবসা ফুটুং ফুটুং করে চড়ুই পাখি থেকে ঈগল হয়ে কোথায় কত দূরে চলে গেছে। ক্রমে ওর দোকানে ঝুল পড়েছে, কালি জমেছে, মাকড়সা বাসা বেঁধেছে। কিন্তু প্রমীলা এই দিনটাতে কোনো অজুহাত শোনে না। স্বামীকে বলেই দিয়েছে, দেখো আমাকে শাড়ি দাও, এখানে চলো ওখানে চলো, এটা সেটা খাওয়াও, এসব তো তোমাকে কোনোদিন শুনতে হয়নি, কিন্তু এই দিনটার জন্য আমি কিন্তু কোনো কথা শুনবো না। ভুলুর জন্মদিন কিন্তু করতেই হবে। অবশ্য সুদর্শন যে এদিনে খুব একটা অসহযোগিতা করেছেন তা নয়। প্রমীলাও শুধু এমন কথা বলে তা নয়, ও নিজেও খাটে। সেখান থেকে ও পয়সা জমায়, পাশের বাড়ির শিলার কাছ থেকে ব্লাউজ আনে,
হেম, হুক, তলা, গলা করে দেওয়ার জন্য। মজুরি খুবই সামান্য। নিজে সেলাই শেখেও নি, আর বাড়িতে সেলাই মেশিন নেইও। কিন্তু দুপুরটাতে ঘরে না গড়িয়ে একটু কাজ করলে কাজের একটা অভ্যাসও থাকে, আর ছোটো মোটো কিছু আয় হয়। প্রমীলার মেয়ে চিত্রা, এই 2 বছর হয় বিয়ে হয়েছে বরানগরে। আজকের দিনে তাদেরকেও প্রমীলা আসতে বলে। বলে মানে এই 2 বছর বলছে। মেয়ে এসে গেছে, জামাই আসতে পারবে না। একদিনের জন্য দোকান বন্ধ গেলে তার বহু টাকা লস। সে আসবে রাতে। চিত্রা বারবার বলেছে মাকে, কেন তুমি সারা দিন পরিশ্রম করে আবার এই সেলাই ফড়াই করো? বাবা জানতে পারলে কিন্তু খুব বকবে। প্রমীলা বলেছে, আরে জানছে কোথা থেকে? জানবার দরকারই বা কি? বাড়ির পুরুষ মানুষকে কি সব জানাতে হয় না কি? তুই মুখটা বন্ধ রাখিস, ব্যাস, তাহলেই হবে। চিত্রা এখন এখানে আসা পাট ভাঙা কাপড় চোপড় ছেড়ে মার দেওয়া একটা 8 পৌড়ে দূরের শাড়ি পরে বসে বসেই পুরনো সাদা কালো টিভিতে সিরিয়াল দেখবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবারে টিভিটা এত পুরনো যে ভালো করে ছবিটাও আসে না, সাউন্ডও তথৈবচ। এবার না আমি তোমাকে একটা কালার টিভি কিনে দেবার জন্য তোমার জামাইকে বলবো। মাকে ঘরে আসতে দেখেই বলে মেয়ে। প্রমীলা হাঁ হাঁ করে ওঠে, কি বলছিস আবল তাবল? জামাইয়ের পয়সায় টিভি? তার আগে যেন মরণ হয়। অমন টিভি না দেখলে কি হয়? আহা, ছেলে মেয়ে কি বাবা মাকে কিছু দেয় না নাকি? প্রমীলা বোঝাতে চায় মেয়েকে। যা মাথা পাগল মেয়ে। মা মেয়ের কথা হচ্ছে, আর একটা পদ রেঁধে মেয়েকে দিয়ে চাখিয়ে নিচ্ছে প্রমীলা। কেমন হচ্ছে জানাটা বেশ দরকার। ভুলুটা খুব নাকতলা। রান্নার ক্ষেত্রে আজও নিজের ওপরে বিরাট সন্দেহ প্রমীলার। আজও এত দিন সংসার করছে, আর সুদর্শনের কোনো কালে কোনো রাঁধুনি ছিল না, ফলে অনভ্যাসের প্রশ্নই নেই। এর নাম হয়তো রান্না ফোবিয়া। রোজকার রান্না একরকম, কিন্তু যেই কেউ একজন বাড়িতে খাবে, অমনি প্রমীলার রান্নাঘরে সংসার শুরু হলো। খালি মনে হয় এই বুঝি নুন বেশি হলো, অথবা এই মিষ্টিটা কম হলো। মুগ ডাল টেস্ট করতে করতে চিত্রা বলল, মা, ভাই মামু তো এখন ছোটটি নেই, আর কেন বেকার বেকার এতগুলো খরচা করো? 2 পয়সা জমাতে পারলে তো তোমাদের ক্ষণে অক্ষণে কাজে লাগতে পারে, আর আমাদের ডেকে আনারই বা কি দরকার? এমনটা বলিস না রে, এটা আমার জীবনের সঙ্গে জুড়ে গেছে যে এটা বাদ দিতে আমি পারবো না। আর তোরা সবাই এলে তো একটু দেখা সাক্ষাৎও হয়। কই, আমার জন্মদিনে তো এমন কিছু করো না তুমি। চিত্রা কৃত্রিম অভিমান করে। মা মেয়ের চিবুকে তার সম্মিলিত আঙুল ঠেকিয়ে চুমু খেয়ে বলে, তোদের তো আমি আছি, তোদের মা। ও যে মা হারা। মা না থাকলে কি হয় তা আমি চলে গেলে বুঝবি। ব্যাস, তুমি তোমার কমন ডায়ালগে চলে গেলে তো। মাকে আঁচলের খুঁটে চোখ মুছতে দেখে মেয়ে প্রসঙ্গ পাল্টায়। মা, বাবা কখন আসে গো আজকাল? প্রমীলা চোখ মুছে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলে, তোদের বাবা তো বেশ দেরি করে ফেরে। তাকে তো নানা জায়গায় ঘুরে ঘুরে অর্ডার ধরতে হয়। আমি তোমাদের অক্ষম সন্তান, তোমাদের কোনো সাহায্য করতে পারি না। তুমি তো আমাকে বাড়িতে থাকতেও দিলে না, বিয়ে দিয়ে দিলে। সে কিরে, এত ভালো সম্বন্ধ পেলাম, দেব না? তুই তোর মেয়েকে দিতিস না? আরে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আমরা তো আর খোঁজ করিনি বল, পাত্রপক্ষ তো সেধে নিজেরাই এসেছিল। চিত্রা একালের মেয়ে, সে আবার মাকে ধরে। আচ্ছা মা, ভাই মামু তো এত বড় পোস্টে কাজ করে, আর সে জানেও বাবার ব্যবসা ভালো চলছে না, সে কোনো সাহায্য করে? প্রমীলা মেয়েকে ধমকায়, ছি, অমন কথা ভাবাও যে পাপ রে। তুই এসব শিখলি কোথা থেকে?
আমরা তো তোকে এমনটা শেখাইনি। ভুলুর থেকে টাকা নেব? তুমি নেবে কেন? ভাই মামু দেবে। আজ কি বলছিস তুই? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? কেন, কি খারাপ বললাম? ঋণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? ঋণ? কিসের ঋণ? প্রমীলা আবার রেগে যায়। ঋণ নয়, তুমি তাকে জন্ম দাওনি বটে, কিন্তু মায়ের কোন কাজটা তুমি করনি? নিজের সন্তানকে হারিয়ে তুমি তাকে বুকে চেপে ধরেছ, আর তোমার বুকের দুধ দিয়ে তাকে রক্ষা করেছ। মায়ের কাছে সন্তানের কোনো ঋণ থাকে না। বাধা দেয় প্রমীলা। চুপ কর। মা সন্তানের কাছে ঋণ পরিশোধ চাইবে? তুই কি আমার কাছে ঋণী? অবশ্যই ঋণী, আর তা একটুও পরিশোধ করতে পারি না বলে জ্বলতে থাকি। প্রমীলা বুঝতে চায় না মেয়ের কথা। সে বলে, না, আমি মানি না। আর যদি ঋণের কথাই বলিস, তবে তার কাছেই আমার ঋণ। আমি তাকে ধরে আমার সন্তান হারাবার বেদনা ভুলেছিলাম। চিত্রা বোঝে মার সাথে ও তর্কে পারবে না, মার মনের সাথে তার যুক্তি টিকবে না। তাই পরিবেশ সামলে নিতে সে অভিনয় করে, বলে, বাবা বাবা, আজও তুমি ভাই মামুকে কিছু বললে জ্বলে ওঠো। আমি তো তোমাকে খোঁচা মেরে দেখছিলাম মা। জানে চিত্রা সবই। জন্মের পর থেকে ভাই মামুকে এ বাড়িতেই মানুষ হতে দেখেছে। শৈশবে জানতো যে ভাই মামু ওর বড় ভাই, তাকে ডাকতো ভাই বলে। কিন্তু বড় হতে মার মুখে ধীরে ধীরে সবটাই শুনেছে। সব কথা শুনে চিত্রা আর শুধু ভাই নয়, ভাই মামু বলেই ডাকতে শুরু করেছে। মা বাবার বিবাহের বছর ঘুরতে না ঘুরতেই তার সংসারে আসে পুত্র সন্তান। একই দিনে চিত্রার দিদাও প্রসব করে একটি পুত্র সন্তান। মা জানতো যে তার মা গর্ভবতী, কিন্তু একই দিনে তার নিজের পুত্র জন্মের সাথে সাথে তার একটি ভাইও যে পৃথিবীতে এসে যাবে তা মা ভাবেইনি। বাবা বিষয়টাকে খুব খারাপভাবে ব্যাখ্যা করেছিল মার কাছে। বাবা এটা মানতে পারেনি। তার স্ত্রী আর শাশুড়ি মাতা একই সঙ্গে মাতৃত্ব লাভ করুক, এটা তার সামাজিক অবস্থানের ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূল। মা বাবাকে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু বাবা বুঝতে চায়নি। তার বক্তব্য, এখন তার আবার মা হবার কোনো মানে হয় না। তার শাশুড়ির তো বয়স হয়েছে। সমাজ বা স্বাস্থ্যের পক্ষে এসব মোটেই ভালো নয়। কিন্তু মা তো তার বাবা মাকে ছোট হতে দিতে পারে না। মা রাগ করেই জানিয়েছে, বাবা মাকে বুড়ো বয়সে দেখার তো কেউ নেইও। আমরা চারটে বোন, আমরা কোনো দিন তাদের পাশে দাঁড়াতে পারবো কি? একটা পুত্র সন্তান ছাড়া পরিবার চলে? রণে ভঙ্গ দিয়েছে বাবা। যে অক্ষমতার কথা তার স্ত্রী বলেছে, তাতে তার আর কোনো মন্তব্য থাকে না। সত্যি তো, সে তো চিরকাল ইন ল হয়েই থাকবে। আইন সিদ্ধ ছেলেদের যা যা কর্তব্য বা যা কর্তব্য করার চল আছে, তা বাইরের পুত্র হিসেবে তো কোনো দায়িত্ব সে নিতে পারবে না। চিত্রার দাদা জন্ম নেবার 6 দিন পর হঠাৎ তার দেহ ইনফেকশন হয়। হাসপাতালের অনুন্নত অবস্থায় যতটুকু সাবধানতা মেলে তার মধ্যে আকছার ঘটছে এমনটা। নানা রোগ নিয়ে নানা মানুষ আসছে, কিন্তু হাইজিন বলে যে একটা কথা আছে তা দেশের হাসপাতালে নেই। সে বিষয়ে তো মানুষের কোনো সংশয় নেই। যে পরিবেশের মধ্যে লেবার রুমগুলোতে নবজাতক আসে তা যে সুস্থ মানুষের পক্ষেও স্বাস্থ্যকর নয়, তা জানতে তো দেশের কারোর বাকি নেই। এর মধ্যে দিয়েই চলছে গ্রামের হাসপাতাল। তবু যেতে বাধ্য হচ্ছে বলেই তো যাচ্ছে মানুষ। কলকাতার দামি হাসপাতালে যাবার আর পরিষেবা কিনবার ক্ষমতা কতজনই বা রাখে? তাই হাসপাতাল বাঁচাতে পারেনি চিত্রার নবজাতক বড় ভাইকে। 7 দিনে পৃথিবী ছেড়ে চলে যায় সদ্য আসা নবজাতক।
এই দেশের এই দূষণ আর সিস্টেমের সাথে সে যেন মানাতে পারেনি নিজেকে। মাকে কাঁদিয়ে আর 10 মাসের স্বপ্নকে ব্যর্থ করে দিয়ে চলে গেছে তার সন্তান, যার নামকরণটুকু পর্যন্ত করতে পারে নাই বাবা মা। কিন্তু বিধাতা কোথায় বসে যে প্রমীলার নিয়তি লিখছিলেন কে জানে। শূন্য ক্রোড়ে মা ফিরে এলো ঘরে। যে প্রত্যাশা বড়া খেলনাগুলো বাড়িতে কিনে রাখা হয়েছিল, যে ছোট্ট বিছানা সাজ করে বানানো হয়েছিল, শিশু স্নানের জন্য যে গামলাটা শোবার ঘরে আগে ভাগে গুছিয়ে রাখা হয়েছিল, ছোট ছোট পোশাক পুত্র বা কন্যা বিচার না করেই যে সদ্য জাতকের জন্য কিনে জমা করা হয়েছিল, তা পড়ে রইল অযত্নে, অবহেলায়। সেগুলো বুকে জড়িয়ে মা অশ্রুপাত করল শুধু। এ সময় মাতৃসঙ্গ একটা উপশমের কাজ করে। নারী বোঝে নারীর ব্যথা। কিন্তু একদিকে মা যেমন তার শাশুড়ি মাকে হারিয়েছিল বিবাহের অব্যবহিত কালে, অন্যদিকে তার মা তখন তাদের গ্রামের হাসপাতালে। ফলে তার সঙ্গ থেকেও প্রমীলা বঞ্চিতা। তবু সে ভেবেছিল অন্তত এতকাল পরে বাড়িতে একটি ভাই জন্ম নিয়েছে, একটা অভাব তো পূরণ হয়েছে। শূন্য ক্রোড়ের সমস্যা ছাড়াও মার সমস্যা হয় আর একদিকে। পান করার মতো শিশু মুখ না থাকায় তার বক্ষে প্রবাহিত দুগ্ধধারা থামে না। সে তো আপন প্রকৃতি অনুসারে প্রমীলার স্তনে এসে জমা হয়। সারা দিন প্রমীলার স্তনে টনটনে ব্যথা, অসহ্য যন্ত্রণা। একদিন রাতে খেতে বসে বাবা মাকে যন্ত্রণায় মুখ বিকৃত করতে দেখে। অনেকবার জিজ্ঞেস করে সবটা জানতে পারে। মাকে বাবাই বলে, আমার মার মুখে শুনেছি এমন অবস্থায় স্তন টিপে টিপে দুধ গেলে ফেলে দিতে হয়। আমার এক ভাই টিটেনাসে মারা গেলে মার নাকি এমন অবস্থা হয়েছিল। এমন অবস্থায় 2 দিনের দিন মাকেও বাধ্য হয়ে বারবার স্নানের ঘরে গিয়ে স্তন টিপে টিপে অমূল্য মাতৃদুগ্ধ ফেলে দিতে হয়েছে। বারবার মার মনে হয়েছে কত দরিদ্র পরিবারে সদ্য জন্মলব্ধ শিশু অপুষ্টিতে শীর্ণকায় মাতার বক্ষলগ্ন হয়ে পড়ে থাকে, এক ফোঁটা এমন সুধা রসের তারও নয়। কিন্তু শুষ্ক স্তনে কোথায় দুগ্ধ, কোথায় সুধা? কণ্ঠ শুকিয়ে যায় সদ্যজাতের। কিন্তু মাকে সেই অমূল্য সঞ্জীবনী ধারা হেলায় ত্যাগ করতে হচ্ছে। মার চোখের জলে ভেসে যায় প্রতিদিন, প্রতিবার। ভাইকে দেখতে যেতে মার বড় স্বাদ হয়। তবু তো একটি নবজাতক, এত কাল পরে তাদের ভাই। ঠিক করে নেয় মা, একটু মনের ভার লঘু করে তবে যাবে শিবের কোটা গ্রামে। কিন্তু বিধাতা গোপনে হাসেন অন্তরালে বসে। তার কাহিনীর চিত্র তো নতুন দৃশ্যে পদার্পণ করছে, নতুন ঘটনা প্রবাহ নিয়ে। 4র্থ দিনে হঠাৎই খবর আসে চিত্রার দিদা প্রসবের পর ভয়ঙ্কর জন্ডিসে আক্রান্ত হয়েছেন। ব্যাধি ধরা পড়ার সঙ্গে সঙ্গে নবজাতককে মাতৃদুগ্ধ পান করাতে নিষেধ করে দেয় ডাক্তার। শিশুর প্রাণহানির আশঙ্কা থাকায় ডাক্তার মানা করেছে। কিন্তু শিশু কেন তা বুঝবে? সুতীব্র চিৎকারে সে তার প্রাপ্য দাবি করতে থাকে। অন্য বিকল্প খাদ্য সে মুখে তোলে না, বিদ্রোহ করে নবজাতক। এই সংবাদ আসে মার কাছে। মাই সমস্যার সমাধান করে দেয়। বাবাকে বলে, তুমি ওকে আমার কাছে এনে দাও, আমি ওকে বাঁচাবো, আমার দুধ খেয়ে ও বাঁচবে। কি বলছো তুমি প্রমীলা? সে তোমার ভাই, ভাইকে তোমার না, সন্তান হারিয়ে মাথাটা তোমার একেবারেই গেছে দেখছি। বাবা বাধা দিয়েছিল, মা নাছোড়, তুমি বুঝছো না কেন? আমার দুধ নষ্ট হয়ে যাচ্ছে আর আমার ভাই একটু দুধের জন্য ছটফট করছে। এখানে ভাই বোন বড় কথা নয়, মায়ের দুধটাই বড় কথা, ওর জীবন বড় কথা। তুমি যাও, বাবাকে গিয়ে বলো, ডাক্তারকে বলো, মাকে বলো, যা হোক কিছু একটা করো।
স্নেহের কাছে পরাজিত হয় চিত্রার বাবা সুদর্শন হালদারের যাবতীয় যুক্তি বুদ্ধি। ভাই চলে আসে দিদির বক্ষে, এক অন্য মায়ের কাছে। এই ব্যবস্থা কোনো দিন মানতে পারেনি চিত্রা। একটা জ্বালা ওর বুকে সব সময় ওকে বিক্ষত করেছে। যা ওর বড় ভাইয়ের প্রাপ্য ছিল তা যেন ভাই মামু সব কেড়ে নিয়েছে, একা ভোগ করেছে। এই কারণে মা যখনই ওর ভাই মামুকে নিয়ে কোনো আড়ম্বর করে, জ্বলতে থাকে চিত্রা। ও ওর নিজের মৃত ভাইকে যেন দেখতে পায়। এই সত্য জানার পর কোনো কোনো দুঃস্বপ্ন ওর নৈশনিদ্রাকে ব্যাহত করেছে। স্বপ্নে চিত্রা দেখেছে ওর বড় ভাই মার কাছে হামাগুড়ি দিয়ে যাবার জন্য প্রাণান্ত চেষ্টা করছে, আর ওর ভাই মামু তাকে ধাক্কা দিয়ে এটা ওটা দিয়ে আঘাত করে ছিটকে দিচ্ছে দূরে। ভাই মামু নিজে ঝাঁপিয়ে পড়ে তার দিদির বুকে আর শুষে নিচ্ছে দাদার প্রাপ্য খাদ্য ও পানীয়। ছোটবেলা চিত্রা দেখেছে যে ভাই মামুর প্রতি মা ভীষণ রকমের দুর্বল। পুত্র সন্তানের প্রতি যেমন প্রত্যেক বাড়িতে ঘটে, তেমনই ঘটেছে এই বাড়িতে। বিশেষ করে স্কুল জীবন থেকে ভাই মামু পড়াশোনায় ছিল সবার আগে। পরীক্ষায় চিরকাল সে ফার্স্ট হয়েছে, আর চিত্রা সাদামাটা। তাই ভাই মামুকে নিয়ে বাবা মার যাবতীয় পরিকল্পনা চলত। চিত্রা পড়ে থাকতো অন্ধকারে, দৃষ্টির আড়ালে। ভালো না লাগলেও মেনে নিয়েছিল চিত্রা। তখন তো ভুলু ভাই মামু ছিল না, ছিল ভাই। কিন্তু যেদিন থেকে সে জানতে পেরেছে যে সে ভাই জ্ঞান করে এসেছে যাকে, সে ভাই নয়, মামা মাত্র, সেদিন থেকে একটা ব্যথা অনুভব করেছে চিত্রা। একটা জ্বালা, একটা ঈর্ষা ওকে ক্ষতবিক্ষত করেছে প্রতিনিয়ত। প্রতি বছর ঘটা করে ভাই মামুর জন্মদিন, উপহার, ভালো বেশভূষা কি নয়, চিত্রার থেকে সব কিছু যেন কেড়ে নিয়েছে। ওর মৃত বড় ভাইয়ের থেকে ভাই মামু কেড়ে নিয়েছে যাবতীয় অধিকার, আর ওর থেকে যাবতীয় আদর, ভালোবাসা। এমনটি এটাও শুনেছে চিত্রা যে ভাই মামুর WBCS পরীক্ষার জন্যেও বাবা বেশ কিছুটা অর্থ দিয়েছিল। তাই চিত্রা যখনই সুযোগ পেয়েছে দংশন করেছে ভাই মামুকে, কোনো না কোনোভাবে তাকে কথা শুনিয়েছে। নিজেকে চূড়ান্ত বঞ্চিত জেনে যা কিছু বিষ তা ঢেলে দিয়েছে ভাই মামুর ওপর। এ বাড়িতে ওই মানুষটা তার বছর 15 বয়স পর্যন্ত থেকেছে, আর এই বছর 15-এ সে চিত্রার গোটা শৈশবের যা কিছু তা হরণ করেছে। চিত্রা যেন কবে কখন ঝপ করে একা বড় হয়ে উঠেছে। শৈশব যেন সে বুঝতেই পারেনি। এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হবার পর ভাই মামু ফিরে গেছে, আর চিত্রা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। মাধ্যমিকেও 4টে না কটা বিষয়ে লেটার নম্বর পেয়েছিল ভাই মামু, আর চিত্রা এক ক্লাস থেকে আর এক ক্লাসে ঘষটেছে। দিদা সেই যে জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল, তারপর আর তার খাড়া হয়ে ওঠেনি। সেই যে বিছানা নিয়েছিল দিদা, তা থেকে বিছানায় মিশে যেতে যেতে একদিন অন্তিম শয্যা নিয়েছিল। কিন্তু ভাই মামুকে ও বাড়িতে পাঠাবার অবস্থা ছিল না। একে মার আপত্তি, তাছাড়া বাচ্চা একটা ছেলেকে সেখানে দেখবে কে? তখন তো ভাই মামু ছোট, চিত্রার দাদু তো একা মানুষ। ভাই মামু মাধ্যমিকটা পাশ করলেই দাদু বলে পাঠান, এবার ভুলুকে বাড়িতে পাঠানো দরকার। প্রমীলা বলে, ওকে নিয়ে যেও না, আমি কি করে থাকব? দাদু বলেছিলেন, প্রমীলা ভুল করছিস, এবার তোর মেয়ের দিকে নজর দে, ওর পড়াশোনাটা দেখ যাতে ভালো হয়। আমিও বুড়ো হয়েছি, অসুস্থ হয়ে পড়লে তো কাউকে ডাক্তার বদ্যি করতে হবে। তাছাড়া জামাইয়ের ব্যবসার অবস্থা ভালো নয়, তার ঘাড়ে এই বোঝা আর কতদিন, এটা বোঝ। মাকে বোঝাতে আসরে নেমে পড়েছিল চিত্রার বাবা। ভাই মামু বাড়ি চলে যায় মাকে কাঁদিয়ে।
এরপর বছর 7-8 মধ্যেই ভাই মামু জয়েন্ট বিডিও হয়ে যায়। গত বছর চিত্রার দাদুও মারা গেছে, কিন্তু ভাই মামুর স্থান মায়ের কাছে এতটুকু কমেনি। প্রতি বছর রীতিমতো ভাই মামুর জন্মদিন পালন হয় এ বাড়িতে। বিয়ের পর চিত্রার আর আসতে ইচ্ছে করে না জন্মদিনে, কিন্তু আসতেই হয় মায়ের ডাকে। মা কষ্ট পাবে, আর দায় থেকে উপহারও আনতে হয় ভাই মামুর জন্য। এর নাম ঢেঁকি গেলা। কিন্তু বেলা বাজে 3টে, এখনও তো সেই রাজকুমারের আগমন ঘটল না। আর কতক্ষণ না খেয়ে বসে থাকবে মা? মা তো তাকে না খাইয়ে মুখে কুটোটুকুও কাটবে না। আর মা না খেলে চিত্রা খাবেই বা কী করে? তাছাড়া তার জন্মদিন, তাকে ফেলে জন্মদিনের খাওয়া খেয়ে নেওয়াটা বড় অসভ্যতা। তাই চিত্রা নিজেও খেতে পারে না। অবশ্য ভাই মামুর চাকরি তো যাতা চাকরি নয়, সাক্ষাৎ বিডিও। ভাই মামুর অফিস একটা প্রত্যন্ত গ্রামে, সেখানেই ওর একটা বাংলো আছে। কে জানে, হয়তো কোনো কারণে আটকে আছে। কিন্তু এবার একটু একটু করে অস্বস্তি বাড়ছে চিত্রার। তাই ঘরের থেকে বাইরে বারান্দায় এসে বসেছে। মা গেছে স্নানে। এখানে বেশ একটা গ্রাম্য পরিবেশ আজও আছে, তাই গরমেও বেশ একটা মিষ্টি হাওয়া দেয় সব সময়। সেটা শরীরে এসে লাগেও। ফ্যান ট্যান তেমন একটা লাগেও না, হাত পাখাই যথেষ্ট। একবার মনে হয় ভাই মামুর কোনো ফোন নম্বর কি মা জানে? তাহলে একটা ফোন করে দেখতে পারত চিত্রা। অন্তত জানা যেত দিনের বেলা বিডিও বাবু আসতে পারবেন কি না। হয়তো রাতে আসবে। যখনই আসুক অন্তত একটা ফোন তো করা উচিত। বাড়ির মানুষ যে পথ চেয়ে বসে আছে সে খেয়ালও নেই। হঠাৎ মনে পড়ল বাবা এ বাড়ির ফোনটা সারেন্ডার করে দিয়েছে। আর বিল টানতে পারছিল না। এ বাড়িতে কোনো সেলফোনও নেই। সেলফোন তো চিত্রারও নেই। কি করবে সেলফোন দিয়ে? কাকেই বা ফোন করবে? অবশ্য এখানে পাশে উত্তরা কাকিমাদের বাড়িতে একটা ল্যান্ডলাইন আছে। চিত্রা তো বরানগর থেকে এখানেই ফোন করে বাবা মার খবর নেয়। সেখানেও তো একটা খবর দিতে পারে। ভাই মামুর অ্যাপয়েন্টমেন্টের খবর তো ওখানেই এসেছিল। চকিতে একটা পাপ চিন্তা এলো চিত্রার মাথায়। মনে হলো ভাই মামু নিশ্চয়ই এ বাড়ির খবর টবর নেয় না। নেবে কি করে? এ বাড়িতে যে কোনো ফোন নেই, তা আদৌ কি সে জানে? বাড়ির উঠোনে পড়া রোদ এতক্ষণে সরে গেছে। কোনো এক আড়াল থেকে একটা কোকিল অনর্গল ডেকে চলেছে, যেন বিরক্তি ঝরাতে চাইছে চিত্রার মনে। ভীষণ অহংকার ওর ডাকের মধ্যে। পৃথিবীর ওর একার কণ্ঠই যেন সোনার মতো সুমিষ্ট, আর সকলে তিক্ত। তাই সুযোগ পেলেই শুনিয়ে যায়, কু কু কু। পৃথিবীর সবাই কু, আর ও যেন একা সু। কুপ্রাণীরা সকলের মধ্যেই কু দেখে, সু দেখে না। ভুলুটা উঠোনে চিত হয়ে শুয়ে আছে। এখনও তো খাবার দাবার পায়নি। খিদের সাথে যুদ্ধ করে এবারের মানুষের সাথে অ্যাডজাস্ট করে যাচ্ছে। তাই চোখের সামনে শুয়ে থেকে আর গড়াগড়ি করে মনে করিয়ে দিচ্ছে সে আছে। তার কথা যেন কেউ ভুলে না যায়। মাঝে মাঝে টেরিয়ে দেখছে চিত্রাকে। ভুলু, ভাই মামার নামও ভুলু। ভাই মামা মাধ্যমিক দিয়ে চলে যাবার ঠিক আগে ওর জন্মদিনের দিন একটা সদ্যজাত কুকুরটাকে এনেছিল এই বাড়িতে। মাকে বলেছিল, দিদি এই এই ছোট্ট কুকুরটাকে আনলাম রাস্তা থেকে, তুই চলে যাবি বাড়ি, কে দেখবে এটাকে? চিত্রার মা বলেছিল, কেন তুমি একে বাঁচাবে? এর নাম কিন্তু ভুলু, এটাকে তুমি অন্তত ভুলু বলেই ডাকবে। প্রমীলা মাথায় করাঘাত করে বলেছে, হা কপাল, এসব কি বলছিস? একজন মানুষের নামে কেউ কুকুর পোষে? না না, তা হবে না। অপদার্থের নামে মানুষ কুকুর পোষে। তুই কি অপদার্থ? আহা, তুমি বুঝতে পারছো না। আমি তো এখানে থাকবো না, আমাকে তো আর ডাকতে পারবে না। যদি ওকে ভুলু বলে ডাকো তবে আমাকেই ডাকা হবে, আর তোমার মন খারাপ হবে না। আমি তোমার কাছে কাছেই থাকবো। ছি, প্রমীলা আপত্তি জানিয়েছে। দিদি, ভেবে দেখো একবার কথাটা যুক্তিযুক্ত কিনা।
ভেবে দেখে প্রমীলা। কথাটা শুনতে মন্দ লাগলেও কথাটায় বেশ একটা যুক্তি আছে। কিন্তু অবশেষে মুখে মেনে না নিয়ে মনে মনে স্বীকার করে নিয়ে প্রমীলা প্রশ্ন করে, কিন্তু এটাকে পেলি কোথায়? রাস্তায় পড়েছিল দিদি, মা নেই, অন্য ছানাগুলোও নেই, গাড়িটারির তলায় চাপা পড়ে গেছে হয়তো। আহা, প্রমীলার স্বাভাবিক মাতৃহৃদয় এই বহুশ্রুত শব্দটি করে ওঠে। তারপর বলে ওঠে, কিন্তু এটার তো চোখও ফোটেনি, মরে যাবে তো। মরলেই হলো? কই, আমি তো মরিনি। যেমন করে আমাকে বাঁচিয়েছ তেমন করে এই ভুলুকেও বাঁচাবে, ওরও তো মা নেই। প্রমীলা ভুলুর উপরোধে ভুলুকে রাখতে বাধ্য হয়। কুকুরছানাটিকে কোলে নিয়ে রক্ষা করে প্রমীলা। সলতে বানিয়ে দুধ খাওয়ানো, জল খাওয়ানো, স্নান করানো সমস্ত কিছু প্রমীলা সযত্নে করেছে। যত্ন দেখে চিত্রার ভাই মামু আবার ঠাট্টা করে বলেওছে, দেখো দিদি, আমার জন্মদিন ভুলে আবার এর জন্মদিন পালন করে বসো না যেন, তাহলে কিন্তু আমি বাড়ি এসে বাড়ি মাথায় করব। কুকুরটাকে প্রমীলা ভুলু বলে ডেকে সত্যি সন্তান তুল্য তার ভাইকে ভুলু ডাকবার একটা তৃপ্তি পেয়েছে। আজ ভুলু বেশ বড়সড় হয়ে উঠেছে। এখন এই বাড়ির উঠোনেই শুয়ে শুয়ে ন্যাকামো করছে। এতক্ষণে স্নান করে বেরিয়েছে প্রমীলা। সকাল থেকে যে বুকের দুপাশে একটা ব্যথা শুরু হয়েছিল তা যেন হঠাৎই নেই মনে হচ্ছে। এতক্ষণে প্রমীলার স্তন বেয়ে একটা দুগ্ধধারা নেমে আসার মতো অনুভূতি হয়। স্নান করে কিন্তু আর তেমন মনে হচ্ছে না। কিন্তু সত্যি তো আজ যেন বড্ড বেশি দেরি করছে ভুলু। বারান্দায় এসে বসে প্রমীলা। চিত্রা এখানেই মোড়া পেতে বসে আছে। কি মা, এখন তো প্রায় 4টে বাজে, আর কতক্ষণ বসবে? বুঝতে পারছি না রে চিত্রা, কোনোবার তো এমন করে না। স্নেহ অশুভ আশঙ্কা করে বেশি, তাই আপন মনে বিড়বিড় করে প্রমীলা। কোনো বিপদ আপদ হলো না তো রে চিত্রা? হঠাৎ পাশের বাড়ির এক মহিলা, যাকে চিত্রা উত্তরা কাকিমা বলে ডাকে, সে ডেকে ওঠে, বৌদি, ও বৌদি। প্রমীলা তটস্থ হয়ে বলে, হ্যাঁ রে চিত্রা, তোদের উত্তরা কাকিমা ডাকছে মনে হচ্ছে। চিত্রা এই খবরের প্রত্যাশায় মোড়া ছেড়ে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে ওঠে, কি হয়েছে কাকিমা? তোদের একটা ফোন এসেছে, এসে ধর। প্রমীলা চঞ্চল হয়ে উঠে তাড়া দেয়, দেখ দেখ তোর ভাই মামু কিনা। চিত্রা বারান্দা থেকে নেমে যায় উত্তর কাকিমাদের বাড়ি। প্রমীলা একা বসে থাকে বারান্দায়। কখন চিত্রা আসে উত্তরাদের বাড়ি থেকে? আকাশ পাতাল ভাবতে থাকে। আজকাল কাগজে নানা খবর দেয়, অনেক জায়গায় বিডিওদের বিরুদ্ধে গ্রামের অশিক্ষিত মোড়লরা পর্যন্ত নানা আন্দোলন করে, অত্যাচার করে। আজকে প্রমীলা মনে মনে ঠিক করে, বাবা যেমন নেই, এবারে ভুলুকে এ বাড়িতে ডেকে নেবে। এবার তো লোকে ভালো মন্দ কথা বলবে। অবস্থা ভালো যাচ্ছে না তাই ভাইকে এনে রেখেছে না, মানুষের আলোচনার যেমন কোনো মাথা মুন্ডু নেই, তেমন এসবের দিকেও কানও দেবে না। যেমন খুশি বলে দিলেই হলো। আবার নিজেই ভাবে, বলুক গে যে যা খুশি, আমি ভুলুকে এনে রাখবো। ইতিমধ্যে ভুলুটা কয়েকবার গড়াগড়ি দিয়ে একটা দুটো হালকা আদুরে ডাক দিয়ে নিয়েছে। ইঙ্গিতটা এই, কি ব্যাপার, আজ কি কিছু জুটবে না? প্রমীলা দেখে এবার চিত্রা রাস্তা পেরিয়ে বাড়ির এদিকে আসছে। মন বলল, ভুলুই হয়তো ফোন করেছে, হয়তো বলেছে কাজ শেষ করে আসতে দেরি হয়ে যাচ্ছে, অথবা আজ দুপুরে যেতে পারছি না, রাতে যাচ্ছি। মানুষ সত্যের নাগাল না পেয়ে কত কথা নিজের মনে গুছিয়ে নেয়। প্রমীলা লক্ষ্য করে চিত্রার মুখটা থমথম করছে। আবার অজানা আশঙ্কায় মায়ের মনকে আচ্ছন্ন করে ফেলে। প্রমীলা জানে চিত্রা তার ভাই মামুকে সহ্য করতে পারে না, এবং এটা চিত্রা কোনোভাবে গোপন রাখে না। তার এই ঘৃণা প্রকাশ্য, স্পষ্ট। কিন্তু প্রমীলা কখনো মেয়ের মন থেকে জোর করে এই ঘৃণা বিতাড়িত করেনি। প্রমীলা না জানলেও এই কথা তো সত্য, একটা মানুষের মন থেকে ঘৃণা তুলে নেওয়া
তখনই তাৎক্ষণিক হয় যখন ঘৃণার জগৎ থেকে তাকে তুলে আনা যায়। এ যেন জলের ওপর থেকে মলিনতা ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ প্রচেষ্টায়। কিন্তু প্রমীলা বিশ্বাস করে চিত্রার মনের এই ঘৃণা একদিন ঠিক চলে যাবে। এখন কাঁচা বয়স, একটু বড় হোক। সংসার তো কোনোদিন মেয়েটা একা হাতে সামলায়নি। এবার এই ঘানির চাকায় পড়লে ঠিক সংসারের ব্যবহারযোগ্য উপযুক্ত মণ্ড হয়ে উঠবে। তখন কোথায় বা জল আর কোথায় বা ময়দা, সময় সব বুঝিয়ে নেবে। চিত্রা এসে বলল, চলো খেয়ে নাও, 4টে বাজে। কে ফোন করলো সেটা তো বল। তোমার আমার কেউ নয় মা, চলো আগে খেয়ে নি, এবার কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাব। সে না হয় তোকে খেতে দিয়ে দিচ্ছি, আমি তো তোকে আগেই বলেছি খেয়ে নে। তোর তো পেটেরটাও না খেয়ে আছে, আমি তো এভাবে তাকে না খাইয়ে রাখতে পারি না। তবু তো সে আমার পেটের মা, আমি ওকে জন্ম দেব, আমি ওর মা। কিন্তু তুমি ভুলুর কে? ভাই মামু কি তোমার পেটের? সে অন্য গাছের ছাল। তোমার তো অন্য গাছের ডাল, এ তো জোড়া লাগবে না মা। তুই এত রেগে যাচ্ছিস কেন চিতু? কে ছাল? কিসের ছাল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই মামুর ওপর এত নিষ্ঠুর হোস না চিতু। সে বড় পোস্টে কাজ করে, হয়তো কোনো বিপদে আপদে আটকে গেছে। নিষ্ঠুর আমি হচ্ছি না মা, সে সত্যি আটকেই গেছে, তবে বিপদে নয়, খোদ তার শ্বশুর বাড়িতে। তোমাকে খাওয়ার আগে এসব বলবো না ভেবেছিলাম। বসে খেয়ে এই লম্বা দুপুরে তুমি না খেয়ে রেঁধে বেড়ে বসে আছো তার জন্যে, আর সে তার নিজের শ্বশুর বাড়িতে তার জন্মদিন পালন করছে। তোমাকে বলার প্রয়োজনও বোধ করেনি। এখন দুপুরে খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে হঠাৎ বাবুর মনে পড়েছে এখানে আয়োজনের কথা, তাই ফোন করে ভদ্রতা করেছে। শ্বশুর বাড়ি মানে কি বলছিস আবল তাবল? আবল তাবল বলছি না মা, তুমি একটা আবল তাবল সম্পর্ক জুড়েছিলে, সেটার কঙ্কাল বেরিয়ে পড়ল, সেটাই বলছি। তোমার ভুলু হঠাৎ বিয়ে করেছেন, আর তার শ্বশুর বাড়িতেই এবারে তার জন্মদিন পালিত হচ্ছে। এসব বাজে পাতি বাঙালি খাবার নয়, একেবারে সাহেবি খাবার দাবার। এখন তোমার সোনার মুগের ডাল, বেগুন ভাজা, বোয়াল মাছ এসব রুচবে না মা। তোমার ভুলু বড় পোস্টে কাজ করে না বলে চিত্রা বাথরুমে যায়। ওর বমি পাচ্ছিল। বেরিয়ে দেখে তার মার গাল, চিবুক সব ভেসে যাচ্ছে চোখের জলে। পাথর প্রতিমার মতো সে বসে আছে, তার স্তন যুগল ভিজে যাচ্ছে, কিন্তু সুধাধারায় নয়, অশ্রুধারায়। আর ভুলু যে এই বাড়ির কুকুর, সে উঠোনে মজা করে তার জন্মদিনের ভুরি বোঝ সারছে। মাঝে মাঝে টেরিয়ে টেরিয়ে দেখছে আর অবিশ্বাস্য ঘটনাটাকে বিশ্বাস করতে চাইছে। গোটা খাবারটা যে তাকেই ধরে দিয়েছে প্রমীলা।